প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নতুন সরকার গঠিত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, গত 15 বছরে যেসব প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং অপরাধীরা সাজা পাবেন। সেই বক্তব্যে আশ্বস্ত হয়ে আজকে একটি বিষয় বিজেপি নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমি তুলে ধরব। বিষয়টি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এবং প্রশান্ত বর্মন। সংবিধানের 315 নম্বর ধারায় রাজ্যগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন এবং সর্বভারতীয় স্তরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল টু মেক দ্য প্রসিডিওর ফর সিলেকশন ফেয়ার। কাদের? রিলেটিং টু মেথডস অফ রিক্রুটমেন্ট টু সিভিল সার্ভিসেস অ্যান্ড সিভিল পোস্টস। অর্থাৎ সমস্ত সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে স্বচ্ছ নিরপেক্ষ নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছে। আমার মতো এরকম অনেক ছাত্র পরিষদ কর্মী আছেন যারা যখন সচিবালয়ে চাকরি পায় তখন রাজনৈতিকভাবে তৎকালীন সরকার বামফ্রন্টের তীব্র বিরোধী ছিলাম, কিন্তু পিএসসি মেধাভিত্তিক, যোগ্যতা কেন্দ্রিক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নিরপেক্ষভাবে যে নিয়োগ প্যানেল তৈরি হয়েছিল বা হতো, সেই প্যানেলে সাফল্যের সঙ্গে আমরা আমাদের নাম রাখতে পেরেছিলাম এবং সচিবালয়ের মতো সর্বোচ্চ স্তরে আমরা নিয়োগ পেয়েছিলাম। আমাদের রাজনৈতিক পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিদ্ধান্ত নিয়েছিলেন সমস্ত স্তরে সরকারি কর্মী নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং এই জন্য তিনি পিএসসির মূল অফিসে 731টা পদ তৈরি করেছিলেন এবং দুটি, উত্তরবঙ্গে একটি, দক্ষিণবঙ্গে একটি, এই দুটি আঞ্চলিক পিএসসির অফিস তৈরি করেছিলেন। সেখানেও 83টা করে পদ তৈরি করেছিলেন, দক্ষিণবঙ্গে দুটি, উত্তরবঙ্গে একটি, যাতে পিএসসি সম্প্রসারণ করানো যায় এবং পিএসসি সারা পশ্চিমবাংলার সমস্ত সরকারি কর্মচারী নিয়োগে দায়িত্ব পালন করতে পারেন। 2011-তে এবং এই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে প্রথম পিএসসির মাধ্যমে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হয়। সেই পরীক্ষায় 4013 জন সফল হয়েছিলেন। তার মধ্যে 1196 জনের নিয়োগ বাম আমলি হয়ে গিয়েছিল। সরকার বদল হলো, তৃণমূল ক্ষমতায় এলো, কিন্তু বাকি 2817 জনের নিয়োগে প্রবল আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, যেহেতু বাম আমলের প্যানেল, তাই তিনি এই 2817 জনকে গ্রুপ ডি পদে সরকারি কর্মী হিসেবে নিয়োগ করবেন না। অতীতে কখনো এরকম ঘটনা ঘটেনি। পিএসসি প্যানেল তৈরি হয়েছে, তারপর সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পিএসসির প্যানেল থেকে নিয়োগ কিন্তু হয়েছে। যাই হোক, স্যাট এবং হাইকোর্টে এই নিয়োগ না করার বিরুদ্ধে 2817 জন গ্রুপ ডি কর্মপ্রার্থীর পক্ষ থেকে 22টি মামলা করা হয় এবং 15ই মার্চ 2013 মহামান্য কলকাতা হাইকোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে নির্দেশ দেন যে কোনো টালাবাহানা নয়, এই 2817 জনের নিয়োগ দিতে হবে এবং তৃণমূল সরকার এই নিয়োগ দিতে বাধ্য হয়। অর্থাৎ ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন, পিএসসির মতো স্বচ্ছ, নিরপেক্ষ, সাংবিধানিক সংস্থার মাধ্যমে নিয়োগ তার পছন্দের নয়। এবারে আসুন, পিএসসিতে 2012 সালে চেয়ারম্যান ছিলেন আইএএস
শ্রী নুরুল হক, তার সঙ্গে বাকি 4 জন সদস্য ছিলেন ননীগোপাল মুখার্জি, রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ইন চিফ পিডব্লিউডি, এস সরকার, রিটায়ার্ড WBCS, দেবপ্রিয় মল্লিক, ইনি নমিনেটেড মেম্বার, খাদ্যমন্ত্রী, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভাই, যিনি পরবর্তীকালে জেল খেটেছেন দুর্নীতির অভিযোগে, এবং দীপঙ্কর দাশগুপ্ত, ইনিও নমিনেটেড মেম্বার, ইনি হচ্ছেন ওই জেল খাটা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই 2012 সালে চেয়ারম্যান নুরুল হকের উপর, তখন WBCS এর পরীক্ষা হয়ে গেছে, তার ইন্টারভিউ বাকি, সেই সময়ে কয়েকজন প্রভাবশালী মন্ত্রী শ্রী নুরুল হকের উপর চাপ সৃষ্টি করেন যে WBCS প্যানেলে তাদের পছন্দ মতো কিছু প্রার্থীর নাম ঢুকিয়ে দিতে হবে। শ্রী নুরুল হক ছিলেন অত্যন্ত সৎ, নিরপেক্ষ আধিকারিক এবং বলিষ্ঠ তার মেরুদণ্ড। তিনি সরাসরি অস্বীকার করলেন এবং মুখ্য সচিবকে সমস্ত বিষয়টা জানালেন। দুর্ভাগ্যের বিষয়, শব্দচয়নে অত্যন্ত সতর্ক থেকেই বলছি, তৎকালীন চটি চাটা মুখ্য সচিব তিনি কোনো ব্যবস্থা নিলেন না এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে নুরুল হককে পদত্যাগ করতে হলো। এতদিন পর্যন্ত পিএসসি চেয়ারম্যান হতেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসাররা, নুরুল হক, সব্যসাচী সেন, গৌরী চ্যাটার্জি, সৌরিন রায়, এনারা সব ছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। পিএসসির গুরুত্ব কমাতে প্রথম তৃণমূল সরকার প্রমোটি আইএএস অফিসারদের এই চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা শুরু করলেন। এর পরের ঘটনা বলি, 24শে নভেম্বর 2014 কমিশনের চেয়ারম্যানের ঘরে একটা মিটিং হলো এবং সেই মিটিংয়ের ফল হিসেবে 1 ডিসেম্বর 2014 পিএসসি সেক্রেটারি একটা নোটশিটে অর্ডার করলেন, henceforth the name of candidates along with her father's husband's name and full address should be incorporated in the precis sheets, and that the precis sheets should be placed to the respective PAs of the honorable members at least 7 days ahead of the date of interview. Now the honorable members are pressing to have the precis sheet. অতীতে বাম সরকারের সময় WBCS এক্সিকিউটিভ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস বা এই ধরনের যে রাজ্য সার্ভিস রয়েছে, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম সার্ভিস, তাদের যে স্টেট ক্যাডারের অফিসার নিয়োগ হতো, সেই নিয়োগের ইন্টারভিউ, লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ যারা নিতেন, ইন্টারভিউয়ার, তাদের কাছে ইন্টারভিউ শুরু হওয়ার 8 ঘন্টা আগে তাদের পিএদের কাছে শুধুমাত্র ওই যারা ইন্টারভিউ দেবেন, লিখিত পরীক্ষায় সফল হয়েছেন, তাদের নাম, তারা কত মার্কস পেয়েছেন, পিএসসি প্যানেলে তাদের র্যাঙ্ক কত এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, শুধু এইগুলো লেখা থাকতো এবং এই প্রেসিস সিটটা ইন্টারভিউ শুরু হওয়ার মাত্র 8 ঘন্টা আগে ওই অনারেবল মেম্বারদের পিএদের কাছে পৌঁছিয়ে দেওয়া হতো। কেন এই নিয়মটা ছিল? পূর্বতন বাম সরকার মনে করতেন যে ইন্টারভিউয়াররা কোনো কারণে যদি পক্ষপাত দুষ্ট হয়ে পড়েন, তাহলে তারা আগে যদি প্রার্থীদের সম্পর্কে সবকিছু জেনে যান, ইন্টারভিউয়ের ক্ষেত্রে পক্ষপাত হওয়ার একটা সুযোগ আছে। সেই জন্য ইন্টারভিউ শুরুর 8 ঘন্টা আগে নাম, ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম এসব নয়, শুধুমাত্র তার নাম, তার একাডেমিক কোয়ালিফিকেশন এবং তার পিএসসিতে কত র্যাঙ্ক, এইটা শুধু থাকত। মজার ব্যাপার হচ্ছে এই নোটশিটের একটা অনুলিপি পিএসসির একজন পদস্থ আধিকারিক আমার হাতে পৌঁছে দিলেন। আমি সঙ্গে সঙ্গে 7/1/2015-তে 2015 সালের 7ই জানুয়ারি আমি পিএসসিতে একটি RTI করলাম, করে জানতে চাইলাম এইরকম একটা নোটশিটে অর্ডার হয়েছে কি হয়নি। যদি অর্ডার হয়ে থাকে আমাকে সরাসরি সেই অর্ডারের অনুলিপি, প্রত্যায়িত অনুলিপি দেওয়া হোক
এবং পিএসসির নিয়ম অনুসারে 1 সপ্তাহ আগে নাম, ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, এই সমস্ত কিছু দিয়ে এরকমভাবে প্রেসিস সিট ওই অনারেবল মেম্বারদের পিএর কাছে পৌঁছানোর তো কোনো নিয়ম নেই। তাহলে এই বেআইনি কাজটা কার নির্দেশে হয়েছে জানানো হোক। এই আরটিআই জমা পড়ার পরেই পুলিশের পক্ষ থেকে আমার উপর ধমক চমক শুরু হলো এবং প্রবল চাপ তৈরি করা হলো এই আরটিআই অ্যাপ্লিকেশনটা তুলে নেওয়ার জন্য, উইথড্র করার জন্য। আমি রাজি হইনি। অবশেষে আমাকে উত্তর দিতে বাধ্য হলেন পিএসসি কর্তৃপক্ষ। বললেন, রিগার্ডিং আইটেম নাম্বার 3 of your letter, the original copy of the said note sheet has not been traced out yet. For this reason, the IC Taliganj PS has been requested to start a case to investigate the matter in order to book the culprits via the office letter number 267 PSC dated 03/02/2015. Hence, the desired information cannot be provided at present. দেখুন, এই আরটিআইয়ের উত্তরে যা বলা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে হ্যাঁ, এইরকম একটা নোটশিটে অর্ডার হয়েছে, কিন্তু সেই অর্ডারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা খুঁজে পাওয়ার জন্য টালিগঞ্জ পিএসে এফআইআর করা হয়েছে। তাদেরকে কালপ্রিট খুঁজে বার করার আবেদন জানানো হয়েছে। এবারে আসুন, আজকে 2026 সাল। আমি দীর্ঘ প্রয়াস নিয়েছি, কিন্তু আজও এই টালিগঞ্জ পিএস আজ পর্যন্ত এই অনুসন্ধান করে কারা ওই অরিজিনাল নোটশিটটা সরিয়েছিলেন সেটা কিন্তু আজও পর্যন্ত বার করতে পারেননি। এবারে আসুন, 2016 এবং 17 সালে এখন এই নামগুলো, এই যে 1 সপ্তাহ আগে যে যারা ইন্টারভিউ দেবেন সেই প্রার্থীদের নাম, ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, এই এত কিছু জানার প্রয়োজনটা কি? এবং ওই অর্ডারে লেখা আছে, দেখবেন, নাও দি অনারেবল মেম্বার্স আর প্রেসিং টু হ্যাভ দি প্রেসিস সিট। অর্থাৎ ওই প্রেসিস সিট পাওয়ার জন্য অনারেবল মেম্বাররা ভয়ঙ্কর চাপ দিচ্ছে। দেখুন, এই অনারেবল মেম্বারদের এত আঠা কিসে? বাম আমলে তো অনারেবল মেম্বাররা 8 ঘন্টা আগে এই প্রেসিস সিট পেতেন, তা এই 1 সপ্তাহ আগে পাওয়ার জন্য তাদের এত তৎপরতা কেন? কারণটা অতি সহজবোধ্য, যে 1 সপ্তাহ আগে এই নাম, ঠিকানা ইত্যাদি পেয়ে গেলে সেই সব প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং নগদ মূল্যের বিনিময়ে ইন্টারভিউতে তাদের পাশ করিয়ে দেওয়া হবে। আর যারা নগদ দিতে পারবেন না, 10 লাখ 20 লাখ দিতে পারবেন না, তারা ইন্টারভিউতে ফেল করবেন। এই তো সোজা বিষয়। 2016-17তে WBCS হলো এবং সেই WBCS পরীক্ষা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবং পিএসসির একজন প্রাক্তন কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী রামচন্দ্র ভট্টাচার্য, তিনি হাইকোর্টে মামলা করলেন। তার আইনজীবী ছিলেন গৌরব কুমার বসু। তিনি একদম সুনির্দিষ্টভাবে বললেন যে এই পিএসসিতে এই যে WBCS এর পরীক্ষা হয়েছে, এটি সম্পূর্ণত দুর্নীতির মাধ্যমে হয়েছে। যোগ্য প্রার্থীরা তারা WBCS হননি, নগদ অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীরা WBCS হয়েছে। একজন প্রার্থী প্রশান্ত বর্মন, তার রোল নাম্বার ছিল 1700353। 2017 প্রিলিমিনারিতে তিনি 200-র মধ্যে নম্বর পেয়েছিলেন 13.73। তখন কাট অফ মার্কস ছিল 122। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় 122-এর কম পেলে কোনোভাবেই ফাইনাল পরীক্ষায় বসা যাবে না। কিন্তু এই প্রশান্ত বর্মন, ইনিও এক ভাইপো। ইনি হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের এমপি ছিলেন হিতেন বর্মন। তিনি তৃণমূল সরকার আসার পরেই ফরওয়ার্ড ব্লকে তার শ্বাসকষ্ট হচ্ছিল, তিনি দল বদল করলেন এবং তৃণমূল আমলে বনমন্ত্রী হয়েছিলেন। সেই হিতেন বর্মনের ভাইপো হচ্ছে এই প্রশান্ত বর্মন। এখানেও ভাইপো কেস। যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, যিনি 200-র মধ্যে 13.73 পেলেন, যেখানে কাট অফ মার্কস 122, তিনি কিভাবে ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ পেলেন?
এবার এই যে তিনি 200-র মধ্যে 13.73 পেয়েছেন, 122 কাট অফ মার্ক, এটা আমার কোনো মন গড়া কথা নয়, কারুর অভিযোগ নয়, এটা হচ্ছে প্রামাণ্য তথ্য। কারণ গৌরব কুমার বসু তিনি আরটিআই করেছিলেন এবং সেই আরটিআইয়ের উত্তরে 2018-র ফেব্রুয়ারি মাসে পিএসসির এসপিআইও এবং ডেপুটি সেক্রেটারি অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানিয়েছিলেন এই প্রশান্ত বর্মন তিনি প্রিলিমিনারিতে 13.73 পেয়েছেন, কাট অফ মার্কস 122। কাজে এটা কিন্তু কোনো অভিযোগ নয়, এটা প্রামাণ্য তথ্য। এরপরে অভিযোগ উঠল ফাইনাল পরীক্ষায় ইংরেজিতে তিনি 0 পেয়েছিলেন, তার নম্বর বাড়িয়ে করে দেওয়া হয়েছে 162। বাংলায় তিনি পেয়েছিলেন 18, বাড়িয়ে করে দেওয়া হয়েছে 168। এবং মজার ব্যাপার, ওই বছরে তিনি WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রথম হয়ে গেলেন, যার চূড়ান্ত পরীক্ষা দেওয়ার যোগ্যতা মানটাই নেই। যিনি ফাইনাল পরীক্ষায় ইংরেজিতে 0 পেয়েছেন, বাংলায় 18 পেয়েছেন, সেগুলো বাড়িয়ে 162, 168 করে দেওয়া হয়েছে, তিনি WBCS এ প্রথম হলেন। এবং রামচন্দ্র ভট্টাচার্য যে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেই মামলায় কিন্তু স্পষ্ট বলা ছিল এই একটা প্রশান্ত বর্মন নয়, এরকম অসংখ্য প্রশান্ত বর্মন ওই WBCS প্যানেলে রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এই প্রশান্ত বর্মন এবং ওই প্যানেলে যারা ঘুষ দিয়ে ওই কেউ 0, কেউ 12, 13, 14 পেয়ে WBCS এক্সিকিউটিভ হয়ে গেলেন, তার বিরুদ্ধে তদন্তের যে আবেদন হাইকোর্টে রামচন্দ্র ভট্টাচার্য করেছিলেন, আজও মহামান্য কলকাতা হাইকোর্টে সেই বিষয়ের শুনানি হয়নি। আপ্রাণ চেষ্টা করে রামচন্দ্র ভট্টাচার্য শেষে হাল ছেড়ে দিয়েছেন এবং 2018 থেকে এই দীর্ঘ আজকে 2026, 9 বছর চলে গেছে। 6 জন স্থায়ী প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে চলে গেছেন, 4 জন অস্থায়ী প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে চলে গেছেন, কিন্তু আজও কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়নি। এবং যেখানে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, তারপরেও মহামান্য কলকাতা হাইকোর্ট এই WBCS প্যানেলে যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তের কোনো নির্দেশ দেননি। এবার এই প্রশান্ত বর্মন কতটা প্রভাবশালী দেখুন। পিএসসিতে একজন সহসচিব ছিলেন বিপুল রায়। সমস্ত অফিসাররা তো একেবারে মেরুদণ্ডহীন হন না। এই বিপুল রায় ভদ্রলোকের একটা অপরাধ ছিল, তার মেরুদণ্ড নামক বিষয়টা খুব সোজা ছিল এবং শক্তপোক্ত ছিল। তিনি এই WBCS সহ পিএসসিতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার হয়ে উঠেছিলেন। ভয়ঙ্কর অপরাধ। তাই বিপুল রায়কে ডিটেলমেন্টে 20 জুন 2018-তে গরুবাথান ব্লকে পাঠিয়ে দেওয়া হলো। তিনি একজন ক্যান্সার পেশেন্ট, অসুস্থ। মানবিকতার খাতিরেও তাকে কিন্তু পিএসসি থেকে, ঠিক আছে পিএসসিতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, পিএসসিতে দুর্নীতি করতে হবে, কিন্তু লোকটা তো অসুস্থ, তা ঠিক আছে পিএসসি থেকে অন্য জায়গায় সরিয়ে দিই, তা কিন্তু করেনি। একেবারে জনমানব শূন্য প্রান্তিক জায়গা গরুবাথানে তাকে বদলি করে দেওয়া হয়, ডিটেলমেন্ট। এবং যেখানে ওই সহসচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কোনো পদ নেই, তার কোনো কাজ নেই। এই প্রশান্ত বর্মন প্রথম পোস্টিং পান কালচিনি ব্লকে। আমরা এতদিন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা থেকে জানি WBCS এক্সিকিউটিভ পদে নিয়োগ পেলে তাকে প্রথম পোস্টিং দেওয়া হয় তার জেলার বাইরে। এখন কালচিনি ব্লক খাতায় কলমে এই প্রশান্ত বর্মনের জেলার বাইরে, হোম ডিস্ট্রিক্টের বাইরে, কিন্তু তার বাড়ি থেকে খুব কাছে। তারপরেই 2023 সালে তার পোস্টিং হলো রাজগঞ্জে। তা 2015 সালের 14 জুন কালিম্পংয়ে কালিম্পং জেলার পেডংয়ে তার বদলির অর্ডার হলো, কিন্তু রহস্যজনক কারণে সেই বদলির অর্ডার প্রত্যাহার হয়ে গেল। তারপরে তাকে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে বদলি করা হলো। কিন্তু তিনি একটা আবেদন করলেন যে
তিনি আইন পরীক্ষা দেবেন। কাজে এই পরীক্ষার প্রস্তুতির জন্য এখন তার রাজগঞ্জে থাকাটা জরুরি। ট্রান্সফার হয়ে উত্তর ওই রায়গঞ্জে গেলে তার সমস্যা হবে, এবং পার্ট ডিপার্টমেন্ট তা মেনে তাকে কিন্তু ওই রাজগঞ্জেই রেখে দিল। মজার ব্যাপার হচ্ছে, ল একটা রেগুলার কোর্স। এই কোর্সে কোনো রকম ডিস্ট্যান্ট এডুকেশন বা অন্য কোনোভাবে কিন্তু পড়া যায় না। কাজেই ল পড়তে গেলে তাকে রেগুলার কোর্সে পড়তে হয়েছে। এবং বিডিওর চাকরি হচ্ছে 24 ঘন্টার চাকরি। বিডিওর চাকরিতে অন্য কোনো যদি শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চায়, তার জন্য পার্ট ডিপার্টমেন্ট থেকে একটা নিতে হয়, অনুমতি নিতে হয়। সে অনুমতি তিনি নেননি। কেন নেননি বলছি? কারণ পার্ট ডিপার্টমেন্টের অনুমতি দেওয়ার ক্ষমতাই ছিল না। কারণটা হচ্ছে, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, বিশেষত বিডিওর পদে যিনি চাকরি করছেন, তার 24 ঘন্টার চাকরি। তিনি একটা রেগুলার কোর্সে কি করে পড়াশোনা করতেন? পার্ট ডিপার্টমেন্টের উচিত ছিল যখনই এই ল কোর্সে তিনি পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এই আবেদন করে তার বদলি স্থগিতের আবেদন করেছিলেন, তখনই তার বিরুদ্ধে তদন্ত করা, তার থেকে জানতে চাওয়া যে তুমি কখন লটা পড়ছো। দুটো জায়গায় তো একসঙ্গে তুমি কাজ করতে পারো না। তুমি যদি রাজগঞ্জের বিডিও হিসেবে কাজ করে থাকো, তাহলে তুমি কখন ল কলেজে গিয়ে ল পড়েছো? তাহলে হয় ল কলেজে তোমার নামে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হয়েছে, বেআইনি কাজ, দুর্নীতি, অন্যায়, অথবা তুমি লটা পড়েছো কিন্তু বিডিও হিসেবে মাইনে নিয়েছো, বিডিওর কাজটা করোনি। দুটো কাজ তো একসঙ্গে করা যায় না। এই ভদ্রলোক বেশ রসে বসেই আছেন। এনার দিনহাটাতে একটা প্রাসাদোপম বাড়ি আছে। শিলিগুড়ির মাটিগাড়ায় 6 কাটার উপর একটা বাংলো আছে। নিউ টাউনে একটি 4 তলা আবাসন আছে। তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের পরিমাণ বিপুল। কিন্তু দুর্ভাগ্য, একজন বিডিও, তিনি কত মাইনে পান? এই সামান্য কবছর চাকরি করে তিনি এই দিনহাটাতে একটা প্রাসাদোপম বাড়ি করে ফেললেন, শিলিগুড়ির মাটিগাড়ায় 6 কাটার উপর বাংলো তৈরি করে ফেললেন, আবার নিউ টাউনে একটি 4 তলা আবাসন তৈরি করে ফেললেন। তার মানে অর্থের সংস্থান কোথা থেকে, কিভাবে করলেন? এবং আরও সম্পত্তি আছে যেগুলোর তথ্য আমার কাছে নেই। যে তথ্য নেই সেই তথ্য তো বলা যায় না। এই প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি সোনা চুরি হল, এবং মেদিনীপুরের একজন সোনা ব্যবসায়ী, যার কলকাতায় সোনার দোকান, তাকে পিটিয়ে মেরে ফেললেন এই প্রশান্ত কুমার বর্মন। তার ওই কলকাতার নিউ টাউনে যে 4 তলা আবাসন আছে, সেই আবাসন। মৃতের নাম স্বপন কামিল্লা। তার মরদেহটাও নৃশংসভাবে ওই পায়ে বুট করে, বুকে বুট দিয়ে বুকের উপর মেরে মেরে এই স্বপন কামিল্লাকে মারা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তার বাড়িতে যদি সত্যি চুরি হয়ে থাকে, তাহলে তো তিনি একজন প্রশাসনিক অফিসার, তিনি তো থানায় এফআইআর করবেন। তিনি তো তদন্তকারী অফিসার নন। তদন্ত করার অধিকার তো তাকে সরকার দেয়নি। তিনি তো কাউকে একটা অপরাধী সাব্যস্ত করে নিয়ে তাকে মেরে ফেলতে পারেন না। এই অধিকার তো ভারতীয় সংবিধান দেননি। তিনি কিন্তু কোনো এফআইআর করেননি। সরকারি গাড়ি নিয়ে মেদিনীপুরে গেছেন, মেদিনীপুরে তার বাড়ি থেকে স্বপন কামিল্লাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এসছেন, এবং নিয়ে এসে ওই নিউ টাউনের ওই 4 তলা আবাসনে নৃশংসভাবে খুন করেছেন। মরদেহটা একটা খালে ফেলে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী আছে। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই প্রশান্ত বর্মন কিন্তু গ্রেপ্তার হলেন না আজও। তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন, সে আবেদন খারিজ হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টে গেছেন, বাঘা বাঘা উকিল নিয়োগ করেছেন। একজন বিডিও সুপ্রিম কোর্টে তার আগাম জামিনের আবেদন করছেন, এবং সেখানে 30 লক্ষ 40 লক্ষ পারিশ্রমিকের আইনজীবী নিয়োগ করছেন। পয়সা কোথায় পাচ্ছেন? এবং তারপর দীর্ঘদিন তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। অথচ নির্বাচন শুরুর দিন 15 আগে তাকে ওই রাজগঞ্জের বিডিও অফিসে ঢুকতে দেখা গেছে। তার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত খোঁজ নিয়েছেন তিনি দপ্তরের সহকর্মীদের কাছে। পুলিশ সব জানে, তাকে গ্রেপ্তার করেন। মজার ব্যাপার,
সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তারপরেও রাজগঞ্জে তিনি যখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ তাকে ধরেনি, গ্রেপ্তার করেনি। এরপরে নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে আইন শৃঙ্খলার দায়িত্ব, তারাও কিন্তু এই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেননি। নতুন সরকার এসেছেন, আমার দুটো প্রত্যাশা এই নতুন সরকারের কাছে। এক নম্বর, দয়া করে এই 15 বছরে যারা কর্মপ্রার্থী শিক্ষিত যুবক যুবতী তারা একটা চরম অসহায় অবস্থার মধ্যে কাটিয়েছেন, কারণ এই 15 বছরে যে নিয়োগ হয়েছে, যা নিয়োগ হয়েছে সবটাই হয়েছে দুর্নীতির মাধ্যমে। এবং শুভেন্দু অধিকারী অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি প্রশাসনে দীর্ঘদিন ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি নিশ্চয়ই জানেন যে যতদিন না পিএসসিকে একেবারে সাংবিধানিক সংস্থা হিসেবে নিরপেক্ষ স্বচ্ছ সংস্থা তৈরি করে তার মাধ্যমে সমস্ত রাজ্যকর্মী নিয়োগ, শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে আরম্ভ করে রাজ্য সরকারি কর্মচারী এই দায়িত্বটা পিএসসিকে দেয়া যাবে, ততক্ষণ পর্যন্ত নিয়োগ দুর্নীতি চলবে। কারণ বিভিন্ন দপ্তরের অধীনে যে নিয়োগ বোর্ডগুলো হয়, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদি ইত্যাদি, সেগুলোই কিন্তু সরকারের বকলমে শাসক দলের একটা নিয়ন্ত্রণ থাকে, এবং শাসক দলের নিয়ন্ত্রণ থাকলে নিয়োগে যে দুর্নীতি হয়, নিয়োগে যে যোগ্য কর্মপ্রার্থীরা নিয়োগ পান না, এটা গত 15 বছরে একেবারে প্রমাণিত সত্য। এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার দুটো আবেদন। এক নম্বর, দয়া করে সমস্ত নিয়োগ বোর্ড বাতিল করে পিএসসিকে সম্প্রসারণ করুন, পিএসসিকে একেবারে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রে সর্বভারতীয় স্তরে যেমন পিএসসিগুলো এবং ইউপিএসসি একটা স্বচ্ছ নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে একটা নিয়োগকারীর ভূমিকা, সুপারিশ করার ভূমিকা পালন করে, গৌরবোজ্জ্বল ভূমিকা, ঠিক পশ্চিম বাংলায়ও যেভাবে এই সরকার আসার আগে পিএসসি নিরপেক্ষ স্বচ্ছ সাংবিধানিক সংস্থা হিসেবে তার দায়িত্ব পালন করত, সেই ব্যবস্থাটা ফিরিয়ে দিন, পিএসসিকে একটা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা গড়ে তুলুন এবং সমস্ত নিয়োগ এই পিএসসির মাধ্যমে হোক। তার জন্য প্রয়োজনে পিএসসি যতটা সম্প্রসারণ করা প্রয়োজন করুন, সমস্ত এই বিভিন্ন বিভাগের অধীনে, সরকারি বিভাগের অধীনে যে নিয়োগ বোর্ড সেগুলোকে বাতিল করুন। 2 নম্বর, গত 15 বছরে পিএসসির মাধ্যমে যা নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগের উপযুক্ত তদন্ত করুন, বিশেষত এই ডাব্লিউবিসিএস। সর্বশেষ আবেদন, এটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হচ্ছে একটা প্রিমিয়ার চাকরি, রাজ্যের সর্বোচ্চ আমলা, তারা যদি এইভাবে 0 পেয়ে 13 পেয়ে তারা যদি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হন আর যোগ্য প্রার্থীরা যদি বঞ্চিত হন, তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না। তাই তার কাছে আবেদন করব যে বিশেষত 2015 থেকে আজ পর্যন্ত, 2011 থেকে এই গত 15 বছরে যা নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগের উপযুক্ত তদন্তের ব্যবস্থা করুন এবং সাথে সাথে পিএসসিকে নিরপেক্ষ সংস্থা, সাংবিধানিক সংস্থা হিসেবে গড়ে তুলুন এবং সমস্ত ডিপার্টমেন্ট ভিত্তিক যে রিক্রুটমেন্ট বোর্ড সেগুলোকে বাতিল করুন, পিএসসির মাধ্যমে সমস্ত নিয়োগ করুন। আর এই যে প্রভূত প্রভাবশালী এই প্রশান্ত বর্মন, যিনি এই স্বপন কামিল্লা খুনে সরাসরি অভিযুক্ত, তার বাড়ির লোক তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিচারের ব্যবস্থা করুন। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা খুব বড় কোনো কাজ নয়, তিনি এই পদক্ষেপ নেবেন এবং আমাদের সকলের ধন্যবাদ আর হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।